বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকীতে সমাধিতে বেগম জিয়ার শ্রদ্ধা। নেতারা বললেন, ব্যর্থতার পরিচয় দিয়েছে কমিশন, একতরফা নির্বাচন আর নয়। প্রত্যাবাসন প্রক্রিয়ার মধ্যেই ২ দিনে মিয়ানমার থেকে টেকনাফে শতাধিক রোহিঙ্গার অনুপ্রবেশ। আশ্রয় দেয় বাংলাদেশের প্রশংসা করে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন। রাজধানী ও এর আশেপাশে শীর্ষ জঙ্গিদের নামে সক্রিয় একাধিক সন্ত্রাসী গ্রুপ। চলছে চাঁদাবাজি ও মাদকের রমরমা ব্যবসা, তথ্য সংগ্রহের চেষ্টায় পুলিশ। রংপুরের শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধের ঘটনায় আজও ৪ জনের মৃত্যু। ১৯ দিনে মারা গেলেন ২০ জন। শিশু ও নারী সহ হাসপাতালে চিকিৎসাধীন ৫৬ জন। এবং টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে জুমার নামাজে লাখো মুসল্লির ঢল। নিরাপত্তায় ৪ স্তরের ব্যবস্থা। বিশ্ব ইজতেমার খবর। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার শেষ জুমার নামাজে অংশ নিলেন দেশের বিদেশের লাখো মুসল্লি। হিংসা, হানাহানি এবং বিদ্বেষহীন সমাজের প্রার্থনা ছিল সবার কণ্ঠে। এর আগে ফজর নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্ব। এই আয়োজন নির্বিঘ্ন করতে র্যাব ও পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ভিন্ন দেশ, ভিন্ন সমাজ ও ভিন্ন সংস্কৃতির লাখো মানুষের একসাথে জুমার নামাজ আদায়। ভিন্নতা যাই থাকুক, স্রষ্টার কাছে নিজেকে সঁপে দেওয়ার এ প্রার্থনায় বেজে ওঠে একই সুর। স্রষ্টাকে নিজের করে পাবার এ জমায়েতে মুখরিত টঙ্গীর তুরাগ তীরের ১৬০ একর এলাকা। এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বের আয়োজনে অংশ নেয়া সবার একটাই চাওয়া, মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, সেই সাথে দেশ ও সমাজের যাতে ভালো হয় সে প্রার্থনা। এখানে আল্লাহর খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, সারা বিশ্বের মুসলমানরা কিভাবে হেদায়েত পায় ওই হেদায়েতের জন্য আমরা এখানে আসছি। একটা আল্লাহর দেয়াল খেয়ালের সাথে আমরা নামাজ পড়তেছি, এগুলো একটা কবুলিয়তের লক্ষণ দেখা যায়, আমি মনে করি আর কি। এখান থেকে এরা যে কথাগুলো বলে, এই কথাগুলো আমরা সারা ১ বছর ধরে এটা আমল করি। আমল করার পরে আবার এখানে আমরা আসি, সে আমলগুলো করার পরে আমাদের এখান থেকে আবার নতুন করে আমল বাতলিয়ে দেওয়া হয়। এর আগে শীতের কুয়াশা ঢাকা ভোরের নিস্তব্ধতা ভাঙে আল্লাহু আল্লাহু ধ্বনিতে। ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্ব। শীতে মুসল্লিদের কষ্ট কমাতে মূল ময়দানকে ঠেকে দেয়া হয়েছে সামিয়ানা দিয়ে। তবে শীতের প্রকোপ কিছুটা কমায় এই পর্বে অংশ নেয়াদের মাঝে ছিল স্বস্তির ছাপ। শীতকালে আমরা আইছি, তাতে ইনশাল্লাহ কোনো শীত টিত হয় নাই, আমরা আরামেই আছি আল্লাহর রহমত। এত তীব্র হলেও ব্যাপার ছিল না, তা আজকে আর শীত নাই, আজকে রৌদ্র খুব ভালো লাগছে। মুসলিম উম্মার বৃহৎ জমায়েতের নিরাপত্তা নিশ্চিতে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। প্রথম পর্বে কোনো ঝামেলা হয় নাই, মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পেরেছে এবং কোথাও ট্রাফিক জ্যাম সৃষ্টি হয় নাই এবং আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পেরেছি। ইনশাল্লাহ এবারও আপনারা লক্ষ্য করেছেন যে হাজার হাজার মানুষ আসছে, কোথাও কোনো এখনো পর্যন্ত যানজট হয় নাই এবং নামাজের পরেও যাতে কোথাও কোনো সমস্যা না হয় সে কারণে আমাদের প্রচুর পরিমাণ পুলিশ কাজ করছে। ২১ জানুয়ারি রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব মুসলিমের দ্বিতীয় বৃহত্তম এই জমায়েত। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ইজতেমা স্থলে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শফিক, মাত্র এখানে জুমার নামাজ শেষ হয়েছে এখন থেকে 10 মিনিট আগে। তো জুমার নামাজ শেষে যারা এই আশপাশের এলাকা থেকে কিংবা দূর দূরান্ত থেকে এখানে জুমার নামাজ আদায় করতে এসেছিলেন তারা তাদের বাড়ির পথ ধরেছেন, আর যারা 3 দিনের জন্য ইজতেমায় অংশ নিচ্ছেন তারা বসে গেছেন ইজতেমা ময়দানের ভিতরে। নামাজের পরপরই বয়ান শুরু হয়েছে। তো আমরা যেটি জেনেছি এই বয়ানটি খুব দীর্ঘ হবে না, অল্প কিছুক্ষণ বয়ান হবে। বয়ানের পরে মুসল্লিদের দুপুরের খাওয়া দাওয়ার বিরতি দেওয়া হবে এবং আসরের নামাজ পর্যন্ত মুসল্লিরা বিরতিতে থাকবেন এবং আসরের নামাজের পর থেকে আবারও বয়ান শুরু হবে। তো আমরা দেখেছিলাম আজকে যখন জুমার নামাজ হয় এখানে জুমার নামাজে
লাখো মুসল্লির ঢল নেমেছিল। আশপাশের এলাকা থেকে অনেক মুসল্লিরা এসেছিলেন। আমরা দেখেছিলাম যে ইজতেমার যে মূল ময়দান সেটি ছাড়িয়ে আশপাশের বিভিন্ন ফাঁকা জায়গাতে মুসল্লিরা অবস্থান নিয়েছিলেন। যে যেখানে জায়গা পেয়েছেন সেখানে দাঁড়িয়ে তারা নামাজ আদায় করেছেন এবং নামাজের আগে বা নামাজের পরেও আমরা কয়েকজন মুসল্লির সঙ্গে কথা বলেছিলাম। তো তারা যেটি জানিয়েছেন আমাদেরকে যে সে প্রতি বছরই এখানে জুমার নামাজে এখানে আপনার বড় জামাত হয়, সে কারণে তারা আশপাশের এলাকা থেকে প্রতি বছরই এখানে নামাজ আদায় করতে আসেন। তো এবারও তেমন অনেক সংখ্যক মুসল্লি এখানে এসেছিলেন। তো সবাই বলছেন যে বড় জামাতে সওয়াব বেশি, একদিকে আরেকদিকে তাবলিগ জামাতে এখানে দেশ বিদেশের মুসল্লিরা এসেছেন। তো সেই কারণে তারা তাদের সঙ্গে নামাজ আদায় করার জন্য এই জায়গাতে এসেছিলেন। তো আমি যেটি বলেছিলাম আপনাকে যে যারা নামাজ আদায় করতে এসেছিলেন তারা এখান থেকে চলে গেছেন, তারা বাড়ির পথ ধরেছেন, আর বাকি মুসল্লিরা বসে গেছেন, তারা এখন পর্যন্ত বয়ান শুনছেন। আর আমরা যেটি জেনেছি যে আজকে জুমার নামাজে ইমামতি করেছেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জুবাইরুল হাসান। তো নামাজের পরপরই আবার বয়ান শুরু হয়েছে। তো এই হচ্ছে এখানকার অবস্থা। আপনি জানেন যে আগামী রোববার দিন আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এই 53তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের সমাপ্তি ঘটবে। তো আজকেও আমরা সকাল থেকে দেখেছি যে আজকেও কিন্তু দলে দলে মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে আসছেন। আজকে জুমার নামাজের আগে পর্যন্ত আমরা দেখেছি অনেক মুসল্লি এখানে এসেছেন। আর এই যে এত পরিমাণ মুসল্লির সমাগম এখানে ঘটেছে, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমরা দেখেছি যে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আপনি জানেন যে প্রথম পর্ব থেকে এখানে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল। তো আজকে দ্বিতীয় পর্বে আমরা দেখছি যে সেই একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। র্যাব এবং পুলিশ সদস্যরা মিলে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে গড়ে তুলেছেন। এখানে র্যাব এবং পুলিশের পক্ষ থেকে বেশ কটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে, সেখান থেকে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদেরকে জানিয়েছেন যে ইজতেমার যে মূল প্যান্ডেল সেটির ভিতরেও সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে ইজতেমাতে প্রবেশ করা যে প্রত্যেকটি গেট রয়েছে, প্রত্যেকটি গেটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা অবস্থান নিয়েছেন এবং যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে তারা তল্লাশির মাধ্যমে এখানে প্রবেশ করাচ্ছেন। আর এখানে গত পর্বে আমরা দেখেছিলাম যে তীব্র শীত পড়েছিল, তো সেই কারণে মুসল্লিদের অনেকটাই কষ্ট হয়েছিল। যে অস্থায়ী মেডিকেল সেন্টারগুলো এখানে করা হয়েছে সেখানে আমরা দেখেছিলাম যে মুসল্লিদের ভিড় ছিল। তো আজকে সকাল থেকে আমরা দেখেছি যে শীতের তীব্রতা একেবারেই কম এবং সকাল থেকে রোদ উঠেছে। তো ফলে মুসল্লিদের ইবাদত বন্দিগি সহ অন্যান্য যেসব আনুষঙ্গিক কাজকর্ম রয়েছে এখানে সেগুলো করতে খুবই সুবিধা হচ্ছে, এমনটাই মুসল্লিরা জানিয়েছেন। তো আজকের প্রথম দিনটি এখন পর্যন্ত ইবাদত বন্দিগির মধ্য দিয়ে অত্যন্ত সুষ্ঠু পরিবেশে এবং নিরাপদেই শেষ হয়েছে। তো টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। কাজল। দর্শক, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের খবর জানাচ্ছিলেন খান মোহাম্মদ রুমেল। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 82তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আলাপ আলোচনার মাধ্যমে সব দলের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত না করে এবার একতরফা নির্বাচন করা যাবে না। কমিশনের ব্যর্থতার কারণেই ঢাকা উত্তর সিটির উপনির্বাচন স্থগিত করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 82তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে শেরেবাংলা নগরে তার সমাধি প্রাঙ্গণে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগে থেকেই সেখানে ভিড় করছিলেন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা দলের নেতাকর্মী ও সমর্থকরা। বেলা 11:15টার দিকে বেগম জিয়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান। এ সময় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। এর আগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। ঢাকা উত্তর সিটির উপনির্বাচন করতে কমিশন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনের সম্পূর্ণ ব্যর্থতা, তারা সমস্ত যে আইনকানুনগুলো আছে, যে সমস্ত কাজ করা দরকার সেগুলো না করেই তারা এই নির্বাচন শিডিউল ঘোষণা করেছেন। এর থেকে প্রমাণিত হয় যে এই নির্বাচন কমিশন তারা যোগ্য নয় এবং তারা সরকারের আইন মন্ত্রণালয়ের সাথে যোগ সাজশ করেই এই কাজটা করেছে। লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করলে এবার জাতীয় নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। আলোচনা না করলে, সমঝোতা না করলে এবং নির্বাচনকালীন সময়ে যদি একটি সমান্তরাল মাঠ তৈরি করা না যায় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সামনে রেখে, মুক্ত রেখে সকল দলকে সমান সুযোগ দিয়ে নির্বাচনের ব্যবস্থা না করলে এখানে নির্বাচন হবে না বলে আমরা মনে করি। এদিকে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদল আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির মহাসচিব। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। ভরাডুবি হবে জেনেই নির্বাচন কমিশনের সঙ্গে আতাত করে ঢাকা উত্তর সিটি
কর্পোরেশনের উপনির্বাচন স্থগিত করেছে সরকার বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। এসব কারণেই আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে জনমনে শঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন মওদুদ। নির্বাচন কমিশন এবং সরকার এই নির্বাচনের ব্যাপারে একই নৌকার যাত্রী হিসাবে তারা কাজ করেছেন। তারা পরাজয় নিশ্চিত জেনে পরোক্ষভাবে আদালতে তাদেরই লোকজনের মাধ্যমে পিটিশন করিয়ে স্থগিত আদেশ করেছেন। যোগসাজশে তারা এই নির্বাচন স্থগিত করার ব্যাপারে তারা একমত। এদিকে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির ষড়যন্ত্রেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচন স্থগিত হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপি এখনও নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। ভাটপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামলা করেছে, আর সেই মামলায় হাইকোর্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত করেছে। এই নির্বাচন স্থগিতের কারণ হচ্ছে বিএনপির ষড়যন্ত্রে কিন্তু এই নির্বাচন স্থগিত হয়েছে। সুতরাং বিএনপিকে বলবো এই নেতিবাচক রাজনীতি না করার জন্য এবং এই নেতিবাচক রাজনীতি পরিহার করে নির্বাচনের বছরে আপনারা জনগণের কাছে অতীতকৃত কর্মের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে আইনি জটিলতা দূর করতে না পারলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভাগ্য অনিশ্চয়তার দিকে চলে যাবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সেক্ষেত্রে মেয়রের পরিবর্তে প্রশাসক দিয়েই সিটি কর্পোরেশন পরিচালনা করতে হবে বলে মনে করেন তারা। এক্ষেত্রে দীর্ঘমেয়াদে এর সুফল পাওয়া নিয়ে শঙ্কা থাকায় নির্বাচন কমিশন আর স্থানীয় সরকার বিভাগকে তৎপর হওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত রাশেদ লিমনের রিপোর্টে। আলাদা দুটি রিটের পরিপ্রেক্ষিতে গত 17 জানুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচন 3 মাসের জন্য স্থগিত করেন আদালত। পাশাপাশি জানতে চাওয়া হয় ভোটার তালিকা হালনাগাদের আগে এই তফসিল কেন অবৈধ নয়। এই অবস্থায় নির্বাচন বন্ধের জন্য নির্বাচন কমিশন আর সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দায়ী করে নির্বাচন বিশ্লেষকরা বলছেন, আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তি করতে না পারলে আরো জটিলতায় পড়বে এই নির্বাচন। সেক্ষেত্রে প্রশাসক নিয়োগের বিকল্প থাকবে না, সেখানে সাধারণ মানুষের জন্য সুফল বয়ে আনবে না বলেও মনে করেন তারা। 3 মাসের মধ্যে যদি আর ইলেকশন না হয় তাহলে এই নির্বাচন আদৌ হবে কিনা এটা নিয়ে পাবলিকের মনে ক্রমেই সন্দেহের দানা বাঁধবে। তখন নানান রকমের কথা উঠবে। নির্বাচনের বিকল্প নেই, নির্বাচনের বিকল্প হওয়াটা উচিত নয়। আপনি 18টা ওয়ার্ড এখানে যুক্ত করেছেন, অলরেডি নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করেছেন, তার মানে তারা তো বৈধভাবে সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত, তাহলে আপনার এটা অসম্পূর্ণ। তখন পথ থাকবে একটা বিকল্প, অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে কাজ চালানো। সেক্ষেত্রে কমিশন আর স্থানীয় সরকার মন্ত্রণালয়কে তড়িৎ ব্যবস্থা নেওয়ার তাগিদ দিচ্ছেন তারা। এখন যেটা করতে হবে, নতুন নির্বাচিতদের মেয়াদটা ঠিক করতে হবে, তাহলে কিন্তু আবার প্রত্যেক বছরে কিন্তু এই জিনিসটা লেগে থাকবে। সুতরাং ওয়ান্স ফর অল শেষ করার জন্য মেয়াদটাকে ওই পর্যন্ত করা সঙ্গত। ভোটার তালিকাটা এটা এখনই নির্বাচন কমিশন করে দিতে পারে, এটা করে ফেললেন। কাজে আমি মনে করি ইলেকশন কমিশনের এখনো সময় আছে যে তারা এই পুরো জিনিসটাকে নিয়ে অ্যাপিলে যাওয়া উচিত, যাতে তাদের পজিশনটা ক্লিয়ার করা যেতে পারে। তারপরে আদালতের উপর ছেড়ে দেওয়া, আদালত কি করে না বলে। এদিকে রায়ের কপি হাতে পাওয়ার পরই এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। গাছ থেকে নামানো খেজুরের কাঁচা রস, সঙ্গে খই মুড়ি আর খেজুরের গুড়। গ্রাম বাংলার চিরায়ত এই রূপ এবার ধরা দিল খোঁজ রাজধানীতেই। তারপর মুড়ি, খই, গুড়। আমরা প্রতি বছরই অপেক্ষা করি যে কখন এই মেলাটা আসবে। রসগুড়টা আসলে জীবনের জন্য খুবই জরুরি, মানুষকে আরেকটু মনে করিয়ে দেওয়া যে আসলে আমাদের জায়গা এখানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় রঙে ভরা বঙ্গর উদ্যোগে অনুষ্ঠিত হলো ৭ম রসের মেলা। রিপোর্টটি থাকছে সংবাদের শেষ দিকে, দেখার আমন্ত্রণ। মোস্ট ওয়ান্টেডের তালিকায় থাকা আন্ডারওয়ার্ল্ড দাপিয়ে বেড়ানো পুরনোদের বেশিরভাগ এখন পলাতক।
কিন্তু রাজধানী ও এর আশেপাশে নতুন নতুন নামে আধিপত্য বিস্তারের তৎপর একাধিক সন্ত্রাসী গ্রুপ। একজন হয়ে উঠেছে স্থানীয়দের জন্য ত্রাস। চাঁদাবাজি, ভূমি কেনা বেচায় মাসোহারা থেকে শুরু করে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে এসব গ্রুপ। ধরাছোঁয়ার বাইরে থেকে অনেকটা খোলামেলা ভাবেই চলে এদের কার্যক্রম। মোমেন হোসেনের ক্যামেরায় সেলিয়া সুলতানার বিশেষ রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর একসময় জোসেফ বাহিনী বা কালা জাহাঙ্গীরের নামে কেঁপে উঠলেও ইন্টারপোলের টপ ওয়ান্টেডের তালিকায় এখন সীমাবদ্ধ। মিরপুরের আন্ডারওয়ার্ল্ডের মোস্ট ওয়ান্টেড শাহাদাত এখন ভারতে থাকলেও তার ইশারায় চলে চাঁদাবাজি। গোপীবাগের নাসির এখন ইতালিতে থাকলেও তার মাদকের ব্যবসা এখন রমরমা। তাহলে আপনার ভাই একটা ভুল বলছেন ভাই, আমার মারতে পারবেন ভাই, আমার কাছে 2 টাকা পাইবেন না। আমার কথা শুনেন, আমার কাজ করলাম মারা, আমি করলাম মাইরা দুম, আমার হাতে করলাম 5-6টা মরে গেছে গা। এখন যদি আমার পোলাপেন পাঠাইতে হয়, ঘরে পাঠাবো, বাজারে পাঠাবো না। বহুত মানুষ মারছি, আপনার টাকা করলাম দিতে হইব, না রক্ত দিতে হইব। পল্লবীর ভিতরে 10, 11, 12 ভিতরে গেলাম আমার কথাই করলাম সবকিছু হয়। অনুসন্ধানে জানা যায় মোহাম্মদপুর, হাজারীবাগ, কেরানীগঞ্জে এখন ত্রাসের রাজত্ব চলে একাধিক নামে। মাদক কেনা বেচা ছাড়াও কামরাঙ্গীরচরের ভয়ের কারণ এখন জঙ্গি গ্রুপের সদস্যরা। এসব এলাকা ছাড়াও রামপুরা, মিরপুর, যাত্রাবাড়ি এলাকায় মাদক কেনা বেচার সাথে যারা জড়িত তারাও জানে না মূল হোতা কারা। খারাপ করে আমাদের জীবন নষ্ট, আমরা কিছু করতে পারি নাই। আজকে জীবনে ছোট থেকে ভালো কাজ করতাম, ভালোভাবে থাকতাম, আমাদের জীবনটা আমাদেরই নষ্ট করছি, কেউ দোষ নেই এটা। ঢাকার প্রত্যেকটি প্রবেশ মুখে বাস ও ট্রাকগুলোকে দিতে হয় মাসোহারা। এছাড়া বেড়িবাঁধ কেন্দ্রিক সড়কে অন্তত 7টি পয়েন্টে চলে চাঁদাবাজি। কারওয়ান বাজারে সবজি বোঝাই ভ্যান থেকে শুরু করে ট্রাকের জন্য চাঁদার হার 20 থেকে 300 টাকা পর্যন্ত। প্রতিদিন চাঁদাবাজির লক্ষ লক্ষ টাকা শেষ পর্যন্ত কোথায় ব্যবহৃত হয় তা অদৃশ্যমান। নারী, বাড়ি, মদ, পানি সব রাখতে চলে। আগে যেটা পানি থেকে মনে করেন যে অবৈধ জায়গা তৈরি, সব এই অবৈধ জায়গা মনে করেন না যে গুন্ডা বান্ডার লীলা গুনিয়াজি। শুধু রাজধানীতে নয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে 5টি গ্রামের মানুষ কাঁপে আরিফ শরীফ 2 ভাইয়ের নামে। হত্যা মামলার আসামি হলেও জামিন নিয়ে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তারা। এই আরিফ শরীফ বের বাহিনীর লেগা দেশটা পুরো আতঙ্কের শীর্ষে আছে। আর আমার তো বললেন আমি কি পরিস্থিতি আছে। সাভারের হেমায়েতপুরে সিরাজ মুজাফর নামে 2 ভাই এখন চাঁদাবাজির টাকায় কোটিপতি। এছাড়া যাত্রাবাড়ি ও সূত্রাপুরে কাজ করছে একাধিক সন্ত্রাসী গ্রুপ। যদি কোনো পণ্য নিয়ে আসে সেটার সাথে তো এই খরচ মিলে যায়। অন্যদিকে সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে বা মুখ খুলতে রাজি নয় কেউ। লোকটারে গুলি করে একদম পালায় দিচ্ছে, মানে দোকানের ভিতরে বলছে দেখছস রফিক, দেখছস তোর এই যে পাশের দোকানদার ডাক্তারখানা গুলি করে একদম নিচে ফালাই দিচ্ছি, তোরে মারতে আমার 1 সেকেন্ড লাগবে না, মানুষ মারতে মারতে আমার হাতের পরা পড়ে গেছে। এদিকে র্যাব জানায় গত 1 বছরে সারা দেশে 700-র বেশি সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। আর পুলিশ বলছে সন্ত্রাসীদের তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। অভিযোগের ভিত্তিতে আমরা বেশ কয়েকজনকে আটক করা হয়েছে যারা এরকম শীর্ষ সন্ত্রাসীদের নাম ব্যবহার করে দেশের কিন্তু বিভিন্ন সময় এরকম চাঁদাবাজির ঘটনা তারা সংঘটিত করেছে। প্রকৃতি অপরাধী এবং তার অপরাধের মাত্রা গুরুতর, সেক্ষেত্রে তার আমরা ছবি সংগ্রহ করি এবং যতগুলো শনাক্তকারী চিহ্ন তার থাকে মূলত সবগুলোই আমরা সংগ্রহ করে থাকি। যারাই এরকম অপরাধ করে, চিহ্নিত অপরাধী থাকে, তাদেরই আমরা ডাটাবেজের মধ্যে নিয়ে আসি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। রাইড শেয়ারিং সার্ভিস নিয়ে আসছে পিঙ্ক স্যাম্প। এ মাসের শেষেই এর সুবিধা পাবেন রাজধানীর নারীরা। প্রতি 3 কিলোমিটারে ভাড়া 60 টাকা। এবার রোহিঙ্গা প্রসঙ্গ। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার মধ্যেই 2 দিনে রাখাইন থেকে নতুন করে আরো শতাধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। অনুপ্রবেশের অপেক্ষায় এখনো অনেক রোহিঙ্গা নাফ নদীর তীরে অবস্থান করছে বলেও জানা গেছে। এদিকে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশের প্রশংসা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর প্রস্তুতির মধ্যেই নতুন করে অনুপ্রবেশের খবরে বাংলাদেশ মিয়ানমার চুক্তির বাস্তবায়ন নিয়ে আবারও দেখা দিয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশের গোয়েন্দা সূত্রের বরাতে গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার 60 জন রোহিঙ্গাবাহী একটি নৌকা বঙ্গোপসাগর হয়ে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশ অংশে ঢুকে পড়ে। এর আগে বুধবার রাতেও 53 জন রোহিঙ্গাবাহী আরও একটি নৌকা বাংলাদেশের টেকনাফ সীমান্তে প্রবেশ করে বলেও জানানো হয়।
পালিয়ে আসা রোহিঙ্গারা মিয়ানমারের বুথিরং জেলার একটি গ্রামের বাসিন্দা। পালিয়ে আসার সময় মিয়ানমার সেনাবাহিনীর লোকজন প্রায় 200 রোহিঙ্গা ধরে নিয়ে যায় এবং লুটপাট চালায় বলে দাবি অনুপ্রবেশকারীদের। তারা আরো জানায়, নৌকার ভাড়া দিতে না পারায় অনেক রোহিঙ্গা এখনো নাফ নদীর তীরে আটকে আছে। মারি ফেলাই এগুলি মারি তার পয়সা হলে দুঃখ আর হাইট লই না পারি জ্বালা ফুরার হেরে গতর ফুরাদ হলে তারা তো জায়গা জমি নাই হলে ফেলাই তারা হারি। খালি সরতা ছিলাম দঙ্গালি সরতুন আজ 10 দিনের দিন রাজসরা হদি আনন্দ মাঝে পৌঁছি গাই রাইতে 2 বাজে। মিয়ানমার সরকার যাচাই বাছাইয়ের মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কথা বললেও রাখাইনে এখনো সেনা নির্যাতনের ঘটনা দেশটির দ্বিমুখী আচরণেরই বহিঃপ্রকাশ। এ অবস্থায় মিয়ানমারের বিরুদ্ধে আবারও পরিকল্পিতভাবে জাতিগত নিধনের অভিযোগ এনেছে জাতিসংঘ। মিয়ানমার সামরিক বাহিনীর রক্তক্ষয়ী অভিযানের জেরে বাংলাদেশমুখী শরণার্থী ঢলে রাখাইন যখন প্রায় রোহিঙ্গা শূন্য, ঠিক তখনই দেশটির সাবেক সেনা কর্মকর্তা ও বর্তমান পার্লামেন্ট সদস্য লা তাই উইন দাবি করলেন বেশিরভাগ রোহিঙ্গা এখনো মিয়ানমারে বসবাস করছে। সিঙ্গাপুরের চ্যানেল নিউজ এশিয়াকে এক সাক্ষাৎকারে তিনি রোহিঙ্গাদের বিরুদ্ধে স্থানীয় বৌদ্ধদের বিদ্বেষমূলক আচরণের কথাও অস্বীকার করেন। এদিকে রাখাইনে সেনা অভিযানের জেরে সেখান থেকে পালিয়ে আসা প্রায় 6.5 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে হিউম্যান রাইটস ওয়াচ HRW। যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে রোহিঙ্গাদের ইচ্ছার ভিত্তিতে প্রত্যাবাসনের পরামর্শ দেয়া হয়। 646 পৃষ্ঠার ওই বার্ষিক প্রতিবেদনে 90টিরও বেশি দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরে HRW। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরো 4 জন আজ রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে গত 19 দিনে মারা গেলেন 20 জন। হাসপাতালে ভর্তি আছে শিশু, নারী সহ আরো 56 জন। চিকিৎসক জানায়, আগুন লাগার সময় দ্রুত নেভানোর কৌশল না জানায় শরীরের বড় অংশ পুড়ে যায়, এতে মৃত্যুর ঝুঁকি বাড়ে। বিস্তারিত রতন সরকারের রিপোর্টে। কাঠমিস্ত্রি মিজান, বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে। গত রাত থেকে ডেথ হাউসের সামনে অপেক্ষার প্রহর গুনছেন স্ত্রী রুমকির মৃতদেহের জন্য। 2 সন্তানের, ছোট মেয়েটার বয়স 11 মাস। বাচ্চাদের নিয়ে এখন কি করবেন জানা নেই, তাই থেকে থেকে গুমড়ে কাঁদছেন তিনি। এখন আমার বাচ্চা দুটো কি হবে আমি জানি না। ভাত রান্না করে আগুন তাপাই দিয়েছে, আগুন তাপাইতে গায়ে আগুন লাগিস মরা গেছে। 1 জানুয়ারি থেকে রংপুর মেডিকেলের বার্ন ইউনিটকে কেন্দ্র করে অসহায় মানুষের আহাজারি যেন থামছেই না। প্রতিদিন মারা যাচ্ছেন কেউ না কেউ। বাদ কেউ ছিল না সে সময়, মানুষ রাতে রাতে উড়িয়ে করতে করতে সব পুরা যাওয়া শেষ। বাবু কাপড় সেঁকতে গিয়ে গায়ের কাপড়ে আগুন লাগতেছে। আগুন দিচ্ছে টেরে পায়নি। যখন আগুন যখন ভরভর করি তখন চিল্লি বাদ দিচ্ছে, চিল্লা আল্লাহ করে সবাই যখন বোধ পাইছে পায়া মানে যে আস্তে আস্তে মানে যে আগুন থামাইতেন হাসপাতালের পরিচালকের মতে আগুন লাগার পর দ্রুত নিভিয়ে ফেলার কৌশল জানা নেই সাধারণ মানুষের, তাই শরীরের বড় অংশ পুড়ে যায় এবং মৃত্যু ঝুঁকি বাড়ে। শীতের তীব্রতা বাড়ার সময় যেন তারা অন্তত আগুনের থেকে দূরে থাকে, অথবা আগুন ব্যবহার করলেও সচেতনভাবে ব্যবহার করে, যাতে তার শরীরে আগুন না লাগে। শীতে আগুন পোয়াতে গিয়ে দগ্ধ আরো 56 জন ভর্তি আছেন হাসপাতালে, যাদের মধ্যে 15 জনের অবস্থা আশঙ্কাজনক। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। যশোর রোডের ভারতীয় অংশ জুড়ে প্রায় 4500 গাছের আঁকাবাঁকা সড়কে জড়িয়ে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, পরবর্তীতে দুদেশের সামাজিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক। মার্কিন কবি অ্যালান গ্রিন্সবার্গ, বব ডিলান, সুনীল গঙ্গোপাধ্যায় থেকে কবি সুমন, কারো সৃষ্টি থেকেই বাদ পড়েনি মহাকালের অতন্ত্র প্রহরী সবুজে ঘেরা এই মহাসড়কটি। বর্তমানে কেমন আছে ইতিহাসের সেই স্বজনরা? বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে সুব্রত আচার্য। পেট্রাপোল সীমান্ত থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত ঐতিহাসিক যশোর রোডের দৈর্ঘ্য প্রায় 61 কিলোমিটার। তবে বিশালাকার শতবর্ষী গাছের শ্যামলিমার আচ্ছাদন শুরু অশোকনগর হাবড়ার পর থেকে। সীমান্তের 0 পয়েন্ট পেরিয়ে সবুজের বিস্তৃতি বাংলাদেশের যশোর রোড পর্যন্ত। যশোর রোডের প্রাচীন এই শীতল ছায়াতলে মিশে আছে বহু মানুষের আবেগ, অনুভূতি, অনেক স্মৃতি। আমরা দেখেছি ওই ইরান, ইরাক, তেহরান একবার রেলওয়ে গাড়ি ঢাকা পর্যন্ত গেছিল, তখন ওরাও বলছে যে রাস্তায় এরকম পৃথিবীর মধ্যে এরকম রাস্তা দেখিনি, এই রাস্তাটা এত সুন্দর তা বলার মতন।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জনবসতি। আগের চেয়ে বহুগুণ ব্যস্ততা বেড়েছে সরু যশোর রোডেরও। যোগাযোগ সহজ করতে যশোর রোডের ভারতীয় অংশে 1000 গাছ কাটার পরিকল্পনা নিয়ে গত বছর শুরু হয় রাস্তা প্রশস্ত করার কাজ। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে বেঁকে বসেন পরিবেশ প্রেমীরা। গাছ না কেটে নতুন সড়ক নির্মাণের দাবিতে বিক্ষোভ করেন তারা। তবে গাছ কাটা শুরু হয় তখন ফেসবুকে এই ব্যাপারটাকে আমরা খুব পরিমাণে বলতে থাকি এবং ব্যাপারটা যখন অনেক মানুষ ছড়ায় তখন আমরা রাস্তায় নামি এবং সেখান থেকে আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীরা বলছেন যশোর রোড সংস্কারে জয়ন্তীপুর থেকে পেট্রাপোল পর্যন্ত 2 কিলোমিটার সড়কই হতে পারে যশোর রোডের দৃষ্টান্ত। এই সড়কে গাছগুলোকে মাঝখানে রেখেই 2 লেনের রাস্তা তৈরির কাজ হয়েছে। এটা যদি সরকার কিছুদিন আগে তৈরি করে থাকতে পারেন তাহলে এখন কেন গাছগুলোকে কেটেই রাস্তাটা বড় করতে হচ্ছে? উন্নয়ন করার একমাত্র পন্থা কি গাছ কাটা? এ অঞ্চলের জনপ্রতিনিধি বলছেন সঠিক পরিকল্পনা গ্রহণ করা হলে সবুজ বাঁচিয়ে রেখেও উন্নয়ন সম্ভব। অনেকগুলো বছর এখানে জন্মেছি, এখানে বড় হয়েছি, মানুষের প্রয়োজনেই তো ডেভেলপমেন্ট হয়। ইকো ব্যালেন্সটাও রেখে যদি মানুষের অসুবিধাগুলো কাটিয়ে মডিফিকেশনও হলো, আবার খুব হার্মফুল জায়গায় নিয়ে না গেলাম, এটা যদি ব্যালেন্স করে যদি ডেভেলপমেন্টের কাজ হয় আমার মনে হয় সেটা ভালো হয়। সবুজ বাঁচাতে পরিবেশ প্রেমীদের ওই আন্দোলন পরে ঠাঁই পায় কলকাতা হাইকোর্টে। 2017 সালের 17 এপ্রিল গাছ কাটার ওপর স্থগিতাদেশ দিয়ে আন্দোলনকারীদের পক্ষে রায় দেন কোর্ট। সংস্কার নিয়ে ক্যামেরায় কিছু বলতে রাজি না হলেও আদালতের রায় মেনে নেয়ার কথা জানিয়েছেন উত্তর 24 পরগনার জেলা শাসক। সুব্রত আচার্য, সময় সংবাদ, পেট্রাপোল, ভারত। নারীদের আগ্রহ বাড়ছে রাইড শেয়ারিং সার্ভিসে। উবার পাঠাওয়ের পর এবার নারীরা পিঙ্ক স্যামের চালক হিসেবে সেবা দিতে ছুটবেন রাজধানীর বিভিন্ন গন্তব্যে, যেখানে যাত্রী চালক দুজনই নারী। তাদের মতে সমাজের সব শ্রেণীর মানুষের মানসিকতার পরিবর্তন হলে রাজধানীতে নারীদের পথ চলা আরো অনেক সহজ হবে। বিস্তারিত মৌসুমী ইসলামের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন প্রিন্স আরেফিন। ব্যস্ত নগরী ঢাকা, জীবনের প্রয়োজনে এই নিরন্তর ছুটে চলা। কিন্তু নারীর ছুটে চলায় এই শহর এখনো পুরোপুরি উপযোগী হয়ে উঠতে পারেনি। বন্যা বেসরকারি একটি প্রতিষ্ঠানে কাজ করছেন। ফার্মগেট বাসা আর অফিস গুলশান লিংক রোডে, যে কারণে যাতায়াতের ধকল এড়াতে এই স্কুটি প্রধান ভরসা। বাসে মেয়েদের ওঠা নামা, অফিসে যাতায়াত, স্কুল কলেজ যেখানে বলেন না কেন খুবই আর কি সমস্যার সম্মুখীন হতে হয়। প্রায় 3 বছর হলো স্কুটি চালাচ্ছি। স্কুটি নেওয়ার প্রধান কারণই হলো যানবাহনের সমস্যা। স্বল্প সময়ে আমি আমার অফিসে যেতে পারি। হ্যারাসমেন্ট থেকে আর কি আপাতত মুক্তি পেয়েছি। কিন্তু এই সুযোগ মিলছে কতজন নারীর? বেশিরভাগ নারী যাত্রাপথের ধকল পোহাচ্ছেন প্রতিনিয়ত। উবার পাঠাওয়ের মতো রাইড শেয়ারিং সার্ভিসে অনেকের লাভ হলেও তাতে খুব একটা সুবিধা হয়নি নারীদের, যে কারণে এবার রাইড শেয়ারিং সার্ভিস স্যাম নিয়ে এসেছে নারীদের জন্য পিঙ্ক স্যাম, যেখানে বন্যার মতো শিক্ষার্থী কর্মজীবীরাই চালক যাত্রী। সুখবর হচ্ছে এ মাসের শেষেই পিঙ্ক স্যামের সুবিধা পাবেন রাজধানীর নারীরা। গত 1 বছরে হিউজ স্কুটি শহরে বেড়েছে এবং হিউজ নারী বাইকার আমাদের রেজিস্ট্রেশন করেছে। আমরা জানুয়ারির লাস্ট উইকে এটা লঞ্চ করব। ছেলের পিছনে বাইকে করে যাওয়া আসা জিনিসটা আমাদের সমাজ ভালোভাবে নিচ্ছে না। যদি মেয়ে বাইকার হয় তাহলে তো আমাদের অনেক সুযোগ সুবিধা আছে, কারণ কি ছেলে হলে আমরা আনকমফোর্টেবল ফিল করি আর মেয়ে হলে আমরা কমফোর্টেবল থাকবো। দামটা যদি এরকম নাগালের মধ্যে হয় তাহলে আমরা শিক্ষার্থীরা সহজে এটার মধ্যে চড়তে পারবো। এই সেবায় মোবাইল অ্যাপের মাধ্যমে আপনার কাছে পৌঁছাবে একজন নারী বাইকার। তার পেছনে বসে ছুটবেন আপনার নির্দিষ্ট গন্তব্যে। একটা মেয়ে যখন একটা স্কুটি চালাবে, তার পিছনে যখন একটা মেয়ে উঠবে, সেটা সব দিক থেকে কমফোর্টেবল। আমাদের স্কুটির যে তেল খরচটা ইনফ্যাক্ট সেটাও আমাদের প্রতিদিন উঠানো সম্ভব। তো দুদিক থেকেই সুবিধা। পিঙ্ক স্যামের সুবিধা পেতে প্রথম 3 কিলোমিটারে 60 টাকা এবং প্রতি কিলোমিটারে 12 টাকা ভাড়া গুনতে হবে যাত্রীদের, যা অনেকটাই সাশ্রয়ী হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। অ্যাকশনের বাংলাদেশ ও ইউকেইডের গবেষণা বলছে ঢাকা শহরে 56% নারী নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থার অভাবে হরহামেশাই বাইরে বের হওয়া থেকে বিরত থাকেন। পিঙ্ক স্যামের মতো সুবিধা আরও প্রসারিত হলে রাজধানীর রাস্তায় নারীদের নিরাপত্তা যেমন নিশ্চিত হবে, তেমনি নারীদের বাইরে বের হওয়ার হার বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। উদ্বোধনের অপেক্ষায় বহুল প্রতীক্ষিত দ্বিতীয় তিস্তা সড়ক সেতু। ভারত, নেপাল, ভুটানের সঙ্গে বাণিজ্য বাড়ার আশাবাদ।
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের কারণে যাত্রীদের জন্য রেল যোগাযোগ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই অবস্থায় রেলওয়ের পূর্ব এবং পশ্চিম জোনে পাথর নিক্ষেপ প্রবণ 26টি পয়েন্ট চিহ্নিত করেছে জিআরপি পুলিশ। রেল লাইনের পাশে গড়ে ওঠা বস্তি থেকে খেলার ছলে কিংবা দুর্বৃত্তরাও এই পাথর নিক্ষেপ করে। এতে প্রায়ই যাত্রীদের পাশাপাশি আহত হচ্ছেন চালকও। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। হরন দিচ্ছে লোক সরার জন্য, ঠিক আমি দেখতেছি একটা টোকায় পাথর মারছে, ঠিক আমার এই জায়গায় আসি প্রায় 3টা সিরিয়াল লাগছে। আমি 14 দিন হসপিটালে ছিলাম, সামান্য দিনে আমার চোখ এবং নাক রক্ষা পাইছি। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে আহত হওয়ার ঘটনার কথা বলছিলেন ইঞ্জিন চালক মুজিবুর রহমান। তিনি একা নন, তার মতো অনেক ইঞ্জিন চালক প্রতিনিয়ত আহত হচ্ছেন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ফলে। আহত হচ্ছেন যাত্রীরাও। পাথরজনিত কোনো আঘাতের কারণে তখন আমাদের ভিতরে যে কাজটা করে সেটা হচ্ছে যে এটা আমরা অনেকটা মানসিক বিপর্যস্ত হয়ে যায়। রেলওয়ে পূর্বাঞ্চলের 11টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে, যেখানে চলন্ত ট্রেন লক্ষ্য করে প্রায়শ পাথর নিক্ষেপ করা হয়। নানা ব্যবস্থা নিয়েও পাথর নিক্ষেপ বন্ধ না হয় এসব পয়েন্ট দিয়ে রেল চলাচল ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। জিআরপি এবং আরএনবি তৎপর আছে বিভিন্ন জায়গাতে, যেখানে পাথর নিক্ষেপের খবর পাওয়া যায় সেখানে আমরা লোকজন পাঠিয়ে দিই। তারা সেখানে মানুষজনকে বোঝায় এবং মোটিভেট করে যাতে ফার্দার পাথর নিক্ষেপ না হয়। আইন শৃঙ্খলা বাহিনীর অনুসন্ধানে বের হয়ে এসেছে, খেলার ছলে শিশু কিশোররা যেমন পাথর নিক্ষেপ করে, তেমনি নাশকতা সৃষ্টির মাধ্যমে সুবিধা নিতে দুর্বৃত্তরাও পাথর নিক্ষেপ করছে। এই অবস্থায় পাথর নিক্ষেপের জন্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করার পর দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়ের সর্বশেষ মাসিক সমন্বয় সভায় বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো যেন না করে, এর জন্য মোটিভেশনাল ওয়ার্ক আমরা করছি। এরপরেও বিভিন্ন স্পটে তাৎক্ষণিকভাবে অনেকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে প্রসিকিউশন কাটা হয়েছে বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। একইভাবে রেলওয়ে পশ্চিমাঞ্চলেও 15টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে, যেখানে চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়। এগুলো হলো চুয়াডাঙ্গা আউটার, আবদুল্লাপুর রেলওয়ে স্টেশন, শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন, বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ের মধ্যবর্তী স্থান, মুলাডলি রেলওয়ে স্টেশন, কিসমত, রুহিয়া, ভাঙ্গুরা, ভেলুরপাড়া, বামনডাঙ্গা, আক্কেলপুর, উল্লাপাড়া, বড়াল ব্রিজ, সলব, জামতল ও ফুলতলা রেলওয়ে স্টেশন এলাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রংপুর লালমনিরহাট বাসির বহু প্রতীক্ষিত দ্বিতীয় তিস্তা সড়ক সেতুটি এখন উদ্বোধনের অপেক্ষায়। সেতুর কাজ শতভাগ শেষ হলেও এখন চলছে সংযোগ সড়কের কাজ। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এটি চালু হলে পাল্টে যাবে এ অঞ্চলের জীবনচিত্র, সহজ হবে ভারত, ভুটান ও নেপালের সঙ্গে দেশের ব্যবসা বাণিজ্য। শাকিল মাহমুদের ক্যামেরায় রংপুর থেকে আরও জানাচ্ছেন মানিক সরকার। বহমান তিস্তার এপার ওপারের মানুষের যোগাযোগ আর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের শুভ উদ্বোধনের সেই মহেন্দ্রক্ষণটি বাধা পড়ে আছে আনুষ্ঠানিকতায়। তবে টুকটাক কাজ শেষে ফেব্রুয়ারিতেই খুলে যাবে কোটি মানুষের দীর্ঘ প্রতীক্ষিত দ্বিতীয় তিস্তা এই সড়ক সেতু। ব্রিজ হওয়াতে আমরা খুব আনন্দিত, কিন্তু ব্রিজটা তাড়াতাড়ি চালু করার জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন করি। এখানে খাওয়ানো যায়, অনেক আমাকে ওয়েট করা লাগে। সেতুটা চালু হয় তাহলে দেখা যাবে যে আমাদের অনেক সময় বাঁচবে। ব্রিজটা তাড়াতাড়ি উদ্বোধন হলে আমরা সবাই এটার সুফল উপভোগ করব। শিক্ষা, স্বাস্থ্য সহ অনেক কিছুর চিত্রপটই পাল্টে যাবে এই সেতু চালু হলে। বুড়িমারি স্থলবন্দর ও রেল যোগাযোগ ব্যবস্থা কাজে লাগিয়ে পিছিয়ে থাকা এ অঞ্চলে প্রাণ সঞ্চারিত হবে ব্যবসা বাণিজ্য ও আমদানি রপ্তানির ক্ষেত্রে। নেপাল, ভারত, ভুটান এবং তাদের সঙ্গে যাতায়াতটা মানুষের সহজতর হবে, তখন অতি সহজেই মানুষ যে কোনো ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকতে পারবে। ব্রিজটা আমাদের তাড়াতাড়ি খুলে দেয়, খুলে দিলে আমাদের জন্য এটা লাভজনক। আমরা ব্যবসায়ী মানুষ। নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান বলছেন সেতুর কাজ শতভাগ শেষ, এখন সংযোগ সড়কের কাজ চলছে। আমাদের কাজ 100% কমপ্লিট, আরও 1 মাস আগেই। এখন ব্রিজ হ্যান্ডওভারের জন্য আমরা বসে আছি। আর বাস্তবায়নকারী এলজিইডির এই প্রকৌশলী জানালেন ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন সেতুটি। আমাদের অ্যাপ্রোচের কাজ একটু বাকি আছে, অ্যাপ্রোচের কাজ শেষ হলেই ব্রিজের উদ্বোধন প্রোগ্রাম ফাইনাল আউট করা যাবে। আশা করা যাচ্ছে সামনের মাসের ফার্স্ট উইকে ব্রিজের উদ্বোধন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। জিআরডি প্রকল্পের আওতায় 850 মিটার দৈর্ঘ্য এবং 9.6 মিটার প্রস্থের এই সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে 121 কোটি 65 লাখ টাকা। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহতের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় গতকাল রাতে কলেজ শেষে গফরগাঁও যাওয়ার পথে পাটগুদাম বাস স্ট্যান্ডে ইব্রাহিম নামে এক যুবক ছিনতাইকারী কবলে পড়েন।
মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার সময় ইব্রাহিমকে ছুরিকাঘাত করে ওই ছিনতাইকারী। তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত ইব্রাহিম আনন্দমোহন কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। একজন ছিনতাইকারী তার একটা অ্যান্ড্রয়েড টেলিফোন, মোবাইল ফোন, এটি নিয়ে দৌড় দেয়। তো সে তার সঙ্গে আর কি ধস্তাধস্তি করতেছিল, এই পর্যায়ে সে ছুরিকাঘাত করে। এই অবস্থায় সে চেস করতে যেয়ে এক জায়গায় সে পড়ে যায়। এই অধিক রক্তক্ষরণের কারণে সে হসপিটালে নেওয়ার পরপরই আপনার মারা যায়। তো এই ঘটনা জানার পরে আমাদের ডিবির টিম, এলআইসি টিম এবং কোতোয়ালি থানা 1 নম্বর টিওপি সমস্ত পুলিশ আপনার রেডি নামে। তো এখন পর্যন্ত আপনার একজনকে আটক। গাছ থেকে নামানো খেজুরের কাঁচা রস, সঙ্গে খই মুড়ি আর খেজুরের গুড়। গ্রাম বাংলার চিরায়ত এই রূপ এবার ধরা দিল খোদ রাজধানীতেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় রঙ্গে ভরা বঙ্গ উদ্যোগে অনুষ্ঠিত হলো 7ম রসের মেলা। অনেকদিন পর শহুরে পরিবেশে গ্রামীণ আবহের ছোঁয়া পেয়ে আনন্দে ভাসেন নগরবাসী। রসমেলা ঘুরে আরো জানাচ্ছেন রাশেদ বাপ্পি, ক্যামেরায় ছিলেন নিজামুদ্দিন। কুয়াশা ভেজা মাঘের স্নিগ্ধ ভোর, কাঁধে খেজুরের রস ভর্তি মাটির হাড়ি ঝুলিয়ে ছুটে চলেছেন গাছি। বেলা বাড়ার আগেই ঘরে ঘরে রস পৌঁছে দেয়ার গ্রাম বাংলার চিরায়ত এই দৃশ্যের দেখা মিলল এবার ইট পাথরের রাজধানীতে। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় রসমেলার আয়োজন করে রঙে ভরা বঙ্গ। তাই তো গ্রাম বাংলার চিরন্তন সংস্কৃতির পরশ নিতে ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পরিবার পরিজন নিয়ে মেলায় ছুটে আসেন অনেকেই। শীতের ভোরে তাজা খেজুরের রস পানের নির্মল আনন্দে ভাসেন রসের রসিকরা। সঙ্গে ছিল চিরা, মুড়ি, খই আর খেজুরের গুড়ের স্বাদ নেয়ার সুযোগ। রসিকের নির্মল উচ্ছ্বসিত রস আড্ডায় উঠে আসে ফেলে আসা গ্রামীণ স্মৃতিময়তা। আগে কখনো গ্রামে যাইনি, এই ফার্স্ট এখানে এসে রস খাওয়া এক্সপেরিয়েন্স খুব ভালো। রস খেলাম, তারপর মুড়ি, খই, গুড়, এগুলো অনেক ভালো লাগে। আমরা প্রতি বছরই অপেক্ষা করি যে কখন এই মেলাটা আসবে। আজকে রসের মেলা যে উদ্যোগটা নিয়েছে, সেই উদ্যোগ যদি বেশি হয় তাহলে অন্তত আমাদের বর্তমান জেনারেশন বা ফিউচার জেনারেশন যারা আছে তারা অন্তত ওই ঐতিহ্যটাকে কিছুটা হলেও মানে ধারণ করতে পারবে। মেলায় বাড়তি আকর্ষণ ছিল বয়াতি গান। দেশীয় বাদ্যযন্ত্রের তালে জনি বয়াতির গান কিছু সময়ের জন্য হলেও নগরবাসীকে ফিরিয়ে নিয়ে যায় চিরচেনা গ্রামীণ পরিবেশে। গ্রাম বাংলার হাজার বছরের লোকাচার ও সংস্কৃতি বাঁচিয়ে রাখতেই এই আয়োজন। রসবোধটা আসলে জীবনের জন্য খুবই জরুরি। তো আমরা সেই রসবোধের জায়গাটা, যে জায়গা থেকে আমরা সরে যাচ্ছি, সেখানটাকে আরেকটু উগড়ে দেওয়া, মানুষকে আরেকটু মনে করিয়ে দেওয়া যে আসলে আমাদের জায়গা এখানে। বেশিরভাগ লোকেরই শিকড় গ্রামে, তারা খুব আনন্দ পায় যে এই সময় গ্রামে থাকতে পারছি না, কেউ ওই আবহাওয়াটা এখানে চলে আসছে। দেশের যে কোনো সংকট সমস্যায় বাঙালির চিরায়ত রসবোধই পারে মুক্তি দিতে। আগামীতে আরো বড় পরিসরে রস উৎসবের আয়োজনের কথা জানান আয়োজকরা। শহুরে বিবর্তন ধারায় বাঙালি যখন দিনে দিনে হারাতে বসেছে তার সংস্কৃতি ও জীবনবোধের নানা অনুষঙ্গ, ঠিক তখন এই আয়োজন প্রতিটি বাঙালিকে প্রেরণা যোগাবে ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে। একই সঙ্গে হাজার বছরের বাঙালির কৃষ্টি কালচার ভুলতে বসা নতুন প্রজন্মকে নিয়ে যাবে মাটির টানে শেকড়ের কাছে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। পাখপাখালি দেশের রত্ন, আসুন গড়ি সবাই যত্ন, এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ 17 বারের মতো আয়োজন করেছে পাখি মেলা। সকালে আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় এ মেলা। এরপর 9:30টায় মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর ফারজানা ইসলাম। সকাল থেকে প্রকৃতি প্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। দর্শনার্থীরা জানান, সুইমিং পুল, বোটানিক্যাল গার্ডেন ও ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টারের পাশে লেকে পাখির সংখ্যা বেশি। এদিকে পাখিদের অভয়ারণ্য নিশ্চিত সহ জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ বিষয়ে জনসচেতনতা বাড়াতেই এই আয়োজন করার কথা জানান প্রাণীবিদ্যা বিভাগ। এছাড়াও থাকছে আলোকচিত্র প্রদর্শনী, ছবি আঁকা প্রতিযোগিতা সহ পাখি বিষয়ক কুইজ। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বেগম জিয়ার শ্রদ্ধা। নেতারা বললেন, নির্বাচন কমিশন ব্যর্থ, একতরফা নির্বাচন আর নয়।
প্রত্যাবাসন প্রক্রিয়ার মধ্যে 2 দিনের টেকনাফে শতাধিক রোহিঙ্গার অনুপ্রবেশ, আশ্রয় দেয় বাংলাদেশের প্রশংসা করে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন। রাজধানী ও এর আশেপাশে শীর্ষ জঙ্গিদের নামে সক্রিয় একাধিক সন্ত্রাসী গ্রুপ, চলছে চাঁদাবাজি ও মাদকের রমরমা ব্যবসা, তথ্য সংগ্রহের চেষ্টায় পুলিশ। এবং টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে জুমার নামাজে লাখো মুসল্লির ঢল, নিরাপত্তায় 4 স্তরের ব্যবস্থা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।